আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আমি যখন ভিডিওটা করেছিলাম, ভিডিওটা করার পরে দেখি ভয়েস নাই, মানে সাউন্ড নাই। তো ভিডিওটা পুনরায় না করে কেন আমি এই ভিডিওতে ভয়েস লাগাইছি সেটা আপনারা একটু পরে অবশ্যই দেখতে পাবেন কেন করেছি। কারণ যেটার জন্য ভিডিও করেছিলাম সেটা খাওয়ার পরে তো আর ওইটা আর আনতে পারবো না, তাই ওইটাই এখন ভয়েস এবং এর সাথে মিল পাবেন না আপনারা। তো একটু দেখেন ভিডিওটা, বুঝতে পারবেন কী বিষয়ে কথা বলছি সেটা আমি বলতেছি। দেখেন আমি এখন আমি যে ওই যে দেখলেন যে আমি যে কাগজটা যে মানে এই যে বক্সটা যে খুললাম, ওপেন করলাম, এটা হচ্ছে একটা ফিন্নি, বুঝছেন? তো এখন আপনারা বলতে পারেন যে এই ফিন্নিটা কেন দেখাচ্ছে আপনাদেরকে, বা এটার কারণ কি, বা ফিন্নি তো এটা কোনো কী হলো দেখানোর বিষয়টাগুলো। আসলে এটার একটা লজিক কিন্তু একটা অবশ্যই রয়েছে, স্পেসিফিক কারণ কিন্তু একটা অবশ্যই রয়েছে। কে দিয়েছে, কেন কি দেখাচ্ছি, এটা আমি আপনাদেরকে বলতেছি ভিডিওর মাধ্যমে। ভিডিওটা আপনারা না টেনে অবশ্যই ভিডিওটা দেখবেন, এবং পেজটা যদি এখনও ফলো না করে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। দেখেন আজকে থেকে প্রায় 7-8 বছর আগে আমাদের একটা কোচিং সেন্টার ছিল। আমরা 3 বন্ধু মিলে কোচিং সেন্টার খুলেছিলাম। ওই কোচিং সেন্টারে আমরা অনেক স্টুডেন্ট ছিল, প্রায় অনেক স্টুডেন্ট ছিল। তার মধ্যে একটা বেসের মধ্যে আপনার 27 জন ছেলে ছিল। এরা ছিল একটু দুষ্ট টাইপের, মানে দুষ্ট প্রকৃতির বলতে গেলে। এরা একটু পড়াশোনা কম করতো, একটু ঘোরাঘুরিটা বেশি করতো, বুঝছেন? তো আমরা কী করছি, যেহেতু এরা তখন 80 পড়তো, সামনে জিএসসি পরীক্ষা, তো এদেরকে আমরা কোচিং সেন্টারে থাকার ব্যবস্থা করেছি, এবং আমরা নিজেরাও থাকছি। ওদেরকে রাত্রে পড়াশোনা করেছি, আবার সকালে ঘুম থেকে উঠাইছি। এভাবে তারা জিএসসি পরীক্ষায় কিন্তু অনেকেই ভালো রেজাল্ট করে, এবং অনেকেই কিন্তু এখন উচ্চশিক্ষায় গ্রহণ করতেছে কিন্তু সাথে, এবং কেউ আবার জীবিকার তাগিদে তারা আবার কেউ দেশের বাইরে চলে যায়। তো এখন এই যে বক্সটা দেখলেন না, ওটা হচ্ছে আমার এক স্টুডেন্ট, সে বিদেশ থাকে। তো তার মা আমাকে এটা দিচ্ছে, বুঝছেন? তো তার মা আমার অনেক আদর করে, বুঝছেন? আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকি। তো তার মা আমাকে বলতে, স্যার একটু দাঁড়ান। তো আইনি আমারে এটা দিয়ে দিল আর কি। তো দিয়ে দিল, তো আমি একটু হলাম আর কি। দেখেন আসলে তাদেরকে বলেছিলাম শিক্ষক হইতে, বা আমি প্রফেশনালি এখনও শিক্ষক না, পেশাগত শিক্ষক না, কিন্তু টিউশনি করিয়েছি, কোচিং করিয়েছি। তো তার জন্য অনেক স্টুডেন্ট রয়েছে, তারা রাস্তায় দেখলে সালাম দিয়ে, স্যার কেমন আছেন, কী অবস্থা, খোঁজখবর নেই। এই যে স্যার বলে একটা সম্বোধন করে না, এটা কিন্তু আসলে খুবই একটা ইজ্জতের বিষয়। দেখেন আপনি স্যার শব্দটা কিন্তু শিক্ষকের সাথে কিন্তু স্যার শব্দটা মানানসই। এছাড়া কোনো সরকারি চাকরি উচ্চপদস্থ হোক না, তাকে আপনার স্যার বলার কোনো সাংবিধানিক নিয়ম নেই। কিন্তু শিক্ষকদেরকে নিয়ম না বলা থাকলেও কিন্তু তাদের কিন্তু অটোমেটিক তাদের দেখলে কিন্তু স্যার শব্দটা চলে আসে। তো সেই কাজ তো তো তারা এখন উচ্চশিক্ষা করতেছে, এবং তার মা আমাকে এটা দিল। তো আমি কেন এটা নিয়ে এত কথা বলতেছি, যে দেখেন আসলে শিক্ষকতার হচ্ছে একটা মহান একটা পেশা, যেই পেশায় ইচ্ছাই কেউ আসতে চায় না। যদি ওটা মহান পেশা, আসতে চায় না। দেখেন আমরা যখন বিসিএস পরীক্ষা দিই, তখন আমাদের ফার্স্ট চয়েস থাকে কি জানেন? ফরেন ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার, পুলিশ ক্যাডার। আমাদের এগুলো প্রথম পছন্দ থাকে। কারণ কি জানেন? এগুলোর মধ্যে একটা ক্ষমতা আছে, বুঝছেন? বাস্তবিক বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মানুষের ক্ষমতাটা কিন্তু চোখে দেখি বেশি, যে শিক্ষক একটা সাধারণ বিষয় মনে করে, এবং শিক্ষকের কিন্তু তাদের কিন্তু বেতনটা কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক কম আমি বলবো। কারণ তারা যে পরিমাণ, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যে পরিমাণ পরিশ্রম করে, সে তুলনায় তাদেরকে কিন্তু ওই পারিশ্রমিক দেওয়া হয় না। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের জীবনে কিন্তু প্রাইমারি শিক্ষকের কিন্তু গুরুত্ব কিন্তু অনেক, অবশ্যই গুরুত্ব রয়েছে। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। আমার বড় ভাই রয়েছেন একজন শিক্ষক, প্রাইমারি শিক্ষক। আমার বড় বোন রয়েছে প্রাইমারি শিক্ষক। এই যে প্রাইমারি শিক্ষাটা যদি, যার ভিত্তিটা যত মজবুত থাকে না, ওই ছাত্র আপনার ততই কিন্তু তার ফাউন্ডেশনটা ভালো হলে কিন্তু তার ভবিষ্যতের শিক্ষাটা কিন্তু সহজ হয়ে যায়। কিন্তু তো এই প্রাইমারি শিক্ষা কিন্তু আমরা কেউ ভুলতে পারি না, বুঝছেন? ওই যে একটা শিক্ষার যে এটা ভোলার আসলে কষ্ট, মানে ভোলা যায় না। এবং আমরা যারা টিউশনি করাই বা কোচিং করাই, ওই টিউশনি করাইতে, কোচিং করাইতে কিছু কিছু ছাত্রের সাথে, তাদের গার্ডেনের সাথে একটা পারিবারিক বন্ধনের মতো একটা বন্ধন তৈরি হয়ে যায় কিন্তু অটোমেটিক্যালি। দীর্ঘদিন যাবত যখন আপনি একটা স্টুডেন্টকে পড়াবেন, একটা বাসায় যাবেন, তখন তার পরিবারের সাথে, স্টুডেন্টের সাথে কিন্তু আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। রক্তের সম্পর্কে কিন্তু, যেটা কিন্তু মাঝে মধ্যে হার বানিয়ে ফেলে। বিপদ আপদ খোঁজখবর নেই। আমার একটা বিষয় এখনও মনে আছে, যে মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠানের মধ্যে তার শিক্ষক ওই অনুষ্ঠানে ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীকে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়েছিল, কিন্তু উনি ওই উঠেন নাই। উনি শিক্ষককে ওই লাল গালিচায় উঠিয়ে উনি সাইডে নেমে এসেছেন।
আসলে এটাই মনে হয় একটা শিক্ষকের জন্য সবচেয়ে বড় পাওনা। প্রধানমন্ত্রী হোক বা পুলিশের বড় কর্মকর্তা হোক, যে কোনো কর্মকর্তা হোক, শিক্ষক কিন্তু শিক্ষকই থাকে। শিক্ষকের স্থান কিন্তু সবার উপরে। বাবা মার পরে যদি কারোর স্থান দেওয়া হয় সেটা তো শিক্ষক। তো এই আর কি, বুঝছেন? শিক্ষকতাটা আসলে একটা মহৎ একটা পেশা। আপনি হয়তো বা আমাদের একটা শিক্ষকদের একটা নির্ধারিত একটা, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষকদের একটা নির্ধারিত একটা বেতন থাকে। এর বাইরে তাদের কোনো আর হয় না, যদি মানে স্টুডেন্ট পড়ানো ছাড়া তাদের আর কোনো ইনকাম নেই অন্যান্য। তো দেখেন, এটা আমি আসলে ওই ফিনিটা অনেক টেস্ট হয়েছে, এটা আমি মন ভরে খেয়েছি এবং অনেক দোয়া করি যারা স্টুডেন্ট ছিল, এবং আমি আমার শিক্ষক সহ পৃথিবীর সকল শিক্ষককে। মুখটা এরকম করার কারণটা কি জানেন? আমি আমার কপালটাই খারাপ করে জানি না, আমি প্রত্যেক মানে যে কোনো খাবার খাই না, যদি একটা অ্যালার্জি থাকে ওই অ্যালার্জিটা আমার মুখে আসবে। এটা আমার একবারে মনে করেন নির্ধারিত, মানে একটা অ্যালার্জি যদি থাকে না ওইটা আমার প্লেটে আসে। আমি বুঝি না জিনিসটা কেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, পেজটাকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, শিক্ষকদের অবশ্যই সম্মান করবেন। আল্লাহ হাফেজ।